প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালে আশা রাখি তোমরা সবাই নিরাপদে ও সুস্থ আছো। যেহেতু আমরা শ্রেণীকক্ষে বসে পাঠদান করতে পারতেছি না, এজন্য আমরা বিকল্প হিসেবে অনলাইনে তোমাদের কিছু সহযোগিতা করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার ক্লাসটা শুরু করলাম। আজ আমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এখান থেকে শুরু করব, যেহেতু তোমাদের প্রথম টিউটোরিয়ালে এটা আছে। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এই ভেক্টর সম্পর্কিত কিছু আলোচনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। প্রথমে আছে রাশি। রাশি কি না, জড়জগতের তথা ভৌত জগতের আমরা যে সমস্ত যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হবে রাশি। অর্থাৎ ভৌত জগতে যা আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশি। এই রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি না, যে সমস্ত রাশি জানার জন্য শুধু মানের প্রয়োজন হয়, মান জানার প্রয়োজন হয়, তাদেরকে বলা হবে স্কেলার রাশি। আর যে সমস্ত রাশি মানের সাথে দিকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। অর্থাৎ মান জানার পাশাপাশি তাদের দিকও জানার প্রয়োজন আছে, তারা হচ্ছে ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির প্রকাশ নিয়ে এখন আমরা আলোচনা করব। একটা ভেক্টর রাশি যদি আমরা ধরি এ একটা ভেক্টর, তাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। এ একটা ভেক্টর। আবার আমরা মাথায় শুধু দাগ দিয়েও ভেক্টর প্রকাশ করতে পারি, কিন্তু আবার মাথায় দাগ দিলে এটা আবার অনেক রাশির গড়ও বোঝায়, এই জন্য আমরা এটা ব্যবহার করব। আবার ভেক্টরকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, আবার ভেক্টরকে আমরা গাঢ় কালি দ্বারা এভাবেও প্রকাশ করতে পারি, আবার ইটালিক বাঁকা অক্ষরে প্রকাশ করতে পারি। নানান রকমভাবে ভেক্টরের প্রকাশ আছে। তার সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে একটা ভেক্টর লিখে তার মাথায় তীরচিহ্ন দেয়া। এটাই আমরা ব্যবহার করব এবং সমস্ত বইয়ে এটাই ব্যবহার থাকে। তাহলে আমরা ভেক্টরের রাশির প্রকাশ কিভাবে করব? এ যদি একটা ভেক্টর হয় তার মাথায় চিহ্ন দিব এ অফ ভেক্টর, এ একটি ভেক্টর রাশি। ভেক্টরের প্রকাশটা আমাদের হয়ে গেল। এরপরে আছে ভেক্টরের মান। ভেক্টরের মান, ভেক্টরের মান কিভাবে বের করতে হবে? এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার মান কি হবে? তার মান হবে শুধু এ বা মডুলাস অফ এ, যে কোনো একটা লিখতে হবে। কিন্তু এই মডুলাস যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ভেক্টর রাশি। মডুলাস যদি না থাকে ভেক্টর রাশি, আর যেই আমি ভেক্টর দিয়ে দুই দিকে মডুলাস দিয়ে দেবো, এটাকে মডুলাস বলা হয়। দুই দিকে দাগ দেওয়া এটাকে মডুলাস বলা হয়। এটা এই ভেক্টরের মান হচ্ছে এ, বা এ আর এই এ ভেক্টরের মান এক সমতুল্য। অর্থাৎ কোনো ভেক্টরের মান আমরা কখনো এভাবেও লিখতে পারবো বা আমরা এভাবেও লিখতে পারবো, যার যেটা সুবিধা হবে সেটা আমরা লিখি। তাহলে ভেক্টরের মান কীভাবে প্রকাশ হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আছে ভেক্টর সম্পর্কিত কয়েকটি বিশেষ ভেক্টর। এখানে আমি 16টা বিশেষ ভেক্টরের সংজ্ঞা পর্যায়ক্রমে দিব, তোমরা মনোযোগ সহকারে দেখতেও শুনতে থাকো। কয়েকটি বিশেষ ভেক্টর। প্রথমে আছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর সংজ্ঞা দিতে গেলে আমাদের একটা ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু চিনতে হবে। এ একটা ভেক্টর, এইটা হচ্ছে পাদবিন্দু, আর শীর্ষবিন্দু হচ্ছে আমাদের বি। এ বিন্দু পাদবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে বি। যেখান থেকে ভেক্টর রাশি শুরু হয় সেটার নাম পাদবিন্দু, আর যেখানে যে শেষ হয় তার নাম শীর্ষবিন্দু। তাহলে এই পাদবিন্দু ও শীর্ষবিন্দুর উপর ভিত্তি করে পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই পাদবিন্দু ও শীর্ষবিন্দুর উপর ভিত্তি করে আমাদের স্বাধীন রাশি আর স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা প্রদান করতে হয়। এই জন্য পাদবিন্দু শীর্ষবিন্দুটা আমাদের জানার প্রয়োজন হয়। স্বাধীন ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা যায়। এই যে পাদবিন্দুটা, একটা ভেক্টরের পাদবিন্দু যদি আমরা নির্দিষ্ট না করে যে কোনোভাবে আমরা নির্বাচন করতে পারি, ইচ্ছা অনুযায়ী নির্বাচন করতে পারি, নির্ধারণ করতে পারি, তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলা হয়। সীমাবদ্ধ ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা, আমি ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় দিতে পারবো না, সেই ভেক্টরকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। আমি আবার বলি, স্বাধীন ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট, তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। আর যে ভেক্টরের পাদবিন্দু ফিক্সড নয় অর্থাৎ নির্দিষ্ট নয়, যে কোনো জায়গায় নির্ধারণ করা যাবে, তাকে বলা হবে স্বাধীন ভেক্টর।
এরপর আছে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সদৃশ ভেক্টর কি? কতগুলো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তবে তাদেরকে বলা হবে সদৃশ বা সমান্তরাল ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল হতে হবে। আমরা যখন জাতীয় সঙ্গীত পরিবেশনা করি তখন আমরা দেখি অ্যাসেম্বলি গ্রাউন্ডে সবাই একদিকে থাকে, একদিকেই মুখ করে থাকে। এটা অনেকটা যে মনে করেন এখানে একটা গাছ আছে, এই তীর চিহ্নগুলো সব এই গাছের দিকে, অর্থাৎ সদৃশ ভেক্টরগুলো এরকম যে সবগুলো একই দিকে ক্রিয়াশীল হতে হবে। অর্থাৎ এই সদৃশ ভেক্টরগুলোর আর এক নাম হচ্ছে সমান্তরাল ভেক্টর। সদৃশ ভেক্টরের আর এক নাম হলো সমান্তরাল ভেক্টর, একই দিকে ক্রিয়াশীল হবে। আচ্ছা, তারপর আছে সমান ভেক্টর কি? এই সমান ভেক্টরও একটা সদৃশ ভেক্টর, অর্থাৎ একই দিকে ক্রিয়াশীল হতে হবে। এই চিত্রে খেয়াল করো তোমরা, এখানে দেখলে বুঝবা যে এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর, চারটি ভেক্টর দেখানো হয়েছে। এ আর বি ভেক্টর দেখো একই দিকে ক্রিয়াশীল, আবার মান সমান। সি ডি ভেক্টর কিন্তু এদের সমান না বা একে অন্যের সাথে সমান না, সি আর ডি ভেক্টর। এখানে এ বি ভেক্টর, এ বি সি ডি সব একই দিকে ক্রিয়াশীল বলে প্রথমত এরা সদৃশ ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল হলে সদৃশ, একই দিকে ক্রিয়াশীল হলে আবার যদি মান সমান হয় তাদেরকে সমান ভেক্টর বলা হয়। অর্থাৎ এখানে এ বি সমান ভেক্টর, সমান ভেক্টরের পূর্ব পরিচয় হচ্ছে সেটা সদৃশ ভেক্টর। একই দিকে সমান ভেক্টর হলে তাই একই দিকে ক্রিয়াশীল হতে হবে, তাহলে সেটা মূলত কি? সদৃশ ভেক্টর। আবার সদৃশ ভেক্টরের মধ্যে যেগুলোর মান সমান তারা হলো পরস্পরের সমান ভেক্টর। অর্থাৎ এ বি সি ডি চারটি সদৃশ ভেক্টর, আবার এখানে এ বি এর মান সমান বলে এরা সমান ভেক্টর। অর্থাৎ কতগুলো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তারা সদৃশ ভেক্টর, কতগুলো ভেক্টরের মান যদি সমান হয় এবং তার একই দিকে ক্রিয়াশীল হয় তবে তাদেরকে বলা হবে সমান ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। সকল সদৃশ ভেক্টর, এই সিডি তো সদৃশ ভেক্টর কিন্তু এরা সমান ভেক্টর না, কারণ মান সমান নয়। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, এরপরে আছে বিসদৃশ ভেক্টর। আমি একে একে মুছবো না, এগুলো আমি আরেকবার রিভিশনের সময় বলবো, এই জন্য আমি মুছতেছি না, আবার রেখে দিচ্ছি। যে বিসদৃশ ভেক্টর 5 নম্বরে আছে এখন আমাদের বিসদৃশ ভেক্টর। আমরা সদৃশ ভেক্টর দেখলাম একই দিকে ক্রিয়াশীল হয়, আর বিসদৃশ ভেক্টরে দুটি ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হতে হবে। এই যে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল এরা। তাহলে দুটি ভেক্টর পরস্পরের যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তবে তারা বিসদৃশ ভেক্টর। অর্থাৎ দুটি একই জাতীয় ভেক্টর হতে হয়। একই জাতীয় মানে কি? এটা এ আর বি যদি বল হয় তো বল দুটোই বল হতে হবে, এ আর বি দুটোই বল হতে হবে। ত্বরণ হলে এ বি দুটোই ত্বরণ হতে হবে, একটা বল একটা ত্বরণ হবে না। সবসময় এরা সমজাতীয় হতে হবে সমস্ত সংজ্ঞায়। তাহলে দুটি সমজাতীয় ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাদেরকে বলা হবে বিসদৃশ ভেক্টর। আবার এই বিপরীত বা ঋণ ভেক্টর কি? এই বিপরীত বা ঋণ ভেক্টর কিন্তু বিসদৃশ ভেক্টরের একটা উদাহরণ। যেমন একটা ভেক্টর এই দিকে ক্রিয়াশীল, এটা সি ভেক্টর। আচ্ছা, আর একটা ভেক্টর এই দিকে ক্রিয়াশীল অথচ মান সমান, বিপরীত দিকে ক্রিয়াশীল, অর্থাৎ সি এবং ডি পরস্পরের মান সমান। সি সমান সমান আমাদের ডি এর মান, সি ভেক্টরের মান আর ডি ভেক্টরের মান আমাদের পরস্পর সমান, কিন্তু এরা কোন দিকে ক্রিয়াশীল? এরা কি একই দিকে ক্রিয়াশীল? না, এরা বিপরীত দিকে ক্রিয়াশীল। পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে বিসদৃশ ভেক্টর বলে। আবার বিপরীত দিকে ক্রিয়াশীল হয়ে যদি দুটি ভেক্টরের মান সমান হয় তবে তারা বিপরীত বা ঋণ ভেক্টর, পরস্পরের ঋণ ভেক্টর। তাহলে আমি কি এ থেকে বোঝা যায় যে সকল ঋণ বা বিপরীত ভেক্টরগুলো বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণ ভেক্টর নয়। কারণ কি? বিসদৃশ ভেক্টর হতে গেলে আমাদের পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হতে হয়। এই যে আমরা এটা দেখছি, এটা হচ্ছে ঋণ ভেক্টর, দুটোর মান সমান, বিপরীত দিকে ক্রিয়াশীল। বিপরীত দিকে ক্রিয়াশীল হলেই তারা বিসদৃশ, কিন্তু মান সমান না হলে তাদের আমরা ঋণ ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারি না। এই জন্য সকল বিসদৃশ ভেক্টর গুলো আমাদের ঋণ ভেক্টর হতে পারে না, কিন্তু ঋণ ভেক্টর বা বিপরীত ভেক্টরগুলো সবাই বিসদৃশ ভেক্টরের উদাহরণ। বিপরীত দিকে ক্রিয়াশীল হলেই তারা বিসদৃশ, আর মান সমান হয়ে গেলে, বিপরীত দিকে ক্রিয়াশীল হয়ে মান সমান হয়ে গেলে তারা হলো বিপরীত বা ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে 6 নম্বর পর্যন্ত সংজ্ঞা আমাদের হয়ে গেল। এরপরে সমতলীয় ভেক্টর। কতগুলো ভেক্টর যদি একটা নির্দিষ্ট তলে অবস্থান করে। আমি একটা তল আঁকাই, মনে করো এই একটা তল,
এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ডি একটা ভেক্টর, কতগুলো ভেক্টর যদি একটা তলে অবস্থান করে তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর, তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর। এরপর আছে নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। যেমন এ একটা ভেক্টর, এর মান এ সমান সমান যদি শূন্য আসে, এ একটা ভেক্টর, তার মান এ ভেক্টর এর মডুলাস অর্থাৎ মান সমান সমান যদি শূন্য হয়, তাহলে আমরা এ ভেক্টরকে কি বলবো? নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। আচ্ছা, এরপরে আছে 9 নম্বর একক ভেক্টর। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টর আমরা স্বাভাবিক ভেক্টরকে মাথায় তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, আর একক ভেক্টর বোঝাতে মনে করি এ একটি একক ভেক্টর, তার মাথায় আমাদের হ্যাট বা টুপি চিহ্ন দেওয়া হয় এরকম একটা, মানে আই একটা একক ভেক্টর, জে একটা একক ভেক্টর, কে একটা একক ভেক্টর, এরকমভাবে মাথায় হ্যাট বা টুপি চিহ্ন, এই চিহ্নটার নাম হ্যাট বা টুপি চিহ্ন। তাহলে একক ভেক্টর কি? যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টরকে চিহ্নিত করার জন্য মাথায় তীর চিহ্ন নয়, বরঞ্চ মাথায় হ্যাট বা টুপি চিহ্ন দেওয়া হয়। তাহলে এই চারটা হচ্ছে আমাদের একক ভেক্টর, কিন্তু এটা কিন্তু একক ভেক্টর নয়। একক ভেক্টর বের করতে হয় কী করে? না, এ যদি একটা ভেক্টর হয়, তার একক ভেক্টর হবে এ সমান সমান ওই ভেক্টর অর্থাৎ এ ভেক্টর বাই ভেক্টরের মান, মডুলাস অফ এ, বা এইভাবেও লেখা যায় এ ভেক্টর বাই এর মান। অর্থাৎ একক ভেক্টর বের করতে গেলে আমাদের লাগে কি? ওই ভেক্টরটা উপর দিবা, তলায় তার মান দিয়ে ভাগ করবা, তাহলে আমাদের একক ভেক্টর পাওয়া যাবে। মান বের করব কি করে, কোথায় ভেক্টর, সেগুলো বিস্তারিত পরে আমরা গাণিতিক সমস্যার ভিতরে পাবো পর্যায়ক্রমে। আচ্ছা, তাহলে আমাদের একক ভেক্টর কাকে বলে এটা হয়ে গেল 9 নম্বর। এবার 10 নম্বর সমরেখ ভেক্টর। নাম শুনে বোঝাচ্ছে সমরেখ। কতগুলো ভেক্টর যদি একই দিকে বা সমান্তরালে ক্রিয়াশীল হয় তাদেরকে বলা হয় সমরেখ। অর্থাৎ সমরেখ ভেক্টরগুলো সদৃশ বা সমান্তরাল ভেক্টরের অনুরূপ। কারণ কি? সদৃশ ভেক্টর কি ছিল? একই দিকে ক্রিয়াশীল ছিল, একই রেখা বরাবর ক্রিয়াশীল ছিল। সমরেখ ভেক্টরগুলো তাই একই রেখা বরাবর ক্রিয়াশীল, একই দিকে ক্রিয়াশীল। এই সমরেখ ভেক্টরগুলোর ভিতরে সমান ভেক্টরও থাকতে পারে। যেমন এই দুটো ভেক্টর দেখো একই দিকে ক্রিয়াশীল হয়েছে, তাহলে এরা সমরেখ, সমান্তরালে ক্রিয়াশীল সমরেখ, আবার এই দুটো মানে সমান, তাহলে এ দুটোকে আবার সমান ভেক্টর বলা হয়। অর্থাৎ সকল সমান ভেক্টরগুলো আমরা সমরেখ ভেক্টরের অন্তর্ভুক্ত করতে পারি। সমরেখ ভেক্টরের ভিতরে সমান ভেক্টর থাকতে পারে, ঠিক আছে? কিন্তু সকল সমরেখ ভেক্টর কিন্তু আবার সমান ভেক্টর নয়, কারণ এই দুইটা সমরেখ কিন্তু এদের মান সমান নয়, এই জন্য এরা সমরেখ নয়, সরি এরা সমান ভেক্টর নয়। সমরেখ কিন্তু সমান ভেক্টর নয়। সমান ভেক্টর হতে গেলে অবশ্যই মান সমান হতে হবে। তাহলে কি বললাম? সমরেখ ভেক্টর কি? কতগুলো ভেক্টর একই জাতীয় ভেক্টর যদি একই দিকে বা একই রেখা বরাবর বা সমান্তরালে ক্রিয়াশীল হয় তাদেরকে সমরেখ ভেক্টর বলে। এরপরে আছে 11 নম্বর সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর মানে কি? কতগুলো ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, অর্থাৎ একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরগুলোকে সমরেখ ভেক্টর বলে। একই স্থান থেকে উৎপন্ন হবে। মনে করো একটা ভেক্টর এই তার পাদবিন্দু এইখান থেকে একটা ভেক্টর তৈরি হয়েছে, আবার আর একটা ভেক্টরের পাদবিন্দু ওই আগের জায়গায়, আর একটা ভেক্টরের পাদবিন্দু ওই একই জায়গায়, আর একটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায়, ওই একই জায়গায়, পাদবিন্দুগুলো সব ও বিন্দুতে। এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর, নানান রকম হতে পারে। এই এ বি সি ডি ই এফ ভেক্টরগুলো আমাদের সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর কারণ তাদের সবার পাদবিন্দু একই জায়গা, অর্থাৎ এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য এদেরকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। অর্থাৎ একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয়। আচ্ছা, এরপরে আছে সঠিক ভেক্টর। এখানে আমাদের ছিল নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর কি?
যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে, আর যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। অর্থাৎ এ যদি একটি ভেক্টর হয়, মডুলাস অফ এ নট ইকুয়াল টু যদি 0 হয়, এই ভেক্টরটার নাম হবে সঠিক ভেক্টর। এ হলো একটি সঠিক ভেক্টর যদি শূন্য উত্তর না হয় তার। আচ্ছা, এরপরে আছে আমাদের অবস্থান ভেক্টর। 13 নম্বর অবস্থান ভেক্টর কি? আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কথা শুনছি, এক্স ওয়াই জেড, কম বেশি সবাই শুনছি না? এইদিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, আর এইদিকে হচ্ছে আমাদের জেড অক্ষ। যদিও জেড অক্ষটা এভাবে না, আমরা সবাই জানি যে তিনটি অক্ষ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল। বিষয়টা এরকম যে এই যে এখানে দেখায় জেড অক্ষটা এইভাবে আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আঁকানো যায় না ত্রিমাত্রিক, তাই আমরা এইভাবে আঁকিয়ে থাকি। দেখো তো এখন এই হলো জেড অক্ষ, জেড অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পরস্পর সমকোণে এরা অবস্থান করে। এটাকে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর থিটা থাকলে আমরা জানি পোলার স্থানাঙ্ক বলে। এই বিষয়ে তোমরা পরে বিস্তারিত জানবে। তাহলে এটাকে ত্রিমাত্রিক বলছি কেন না, এক্স ওয়াই জেড আছে এই জন্য ত্রিমাত্রিক, তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা এই জন্য। যদি আমাদের জেড স্থানাঙ্ক না থাকতো তাহলে এক্স আর ওয়াই থাকতো, এটা হলো দ্বিমাত্রিক। আবার যদি শুধু এক্স থাকতো, ওয়াই না থাকতো, জেড না থাকতো, তাহলে শুধু এক্স থাকে একমাত্রিক। এরকম আমরা স্বাভাবিকভাবে তিনটে স্থানাঙ্ককে আমরা এইভাবে অঙ্কন করি। তবে এদিকে এক্স, এখানে জেড, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে জেড, এখানে এক্স, যে কোনো জায়গায় আমরা আঁকতে পারবো। এটাকেও আমরা এক্স দিতে পারবো এই বরাবর। তা স্বাভাবিকভাবে আমরা এই বরাবর এক্স দিই, এই বরাবর ওয়াই দিই, আর এই বরাবর জেড। তবে জেডের যে স্থানাঙ্কটা সবসময় মনে রাখতে হবে, এভাবে আঁকলেও এটা খাড়া আছে এইভাবে, এক্স আর ওয়াইয়ের সাথে লম্বভাবে অবস্থিত, অর্থাৎ পরস্পরের সাথে সমকোণে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। আমি এটা বলার কারণ হলো, এই যে অবস্থান ভেক্টর সংজ্ঞা দিতে গেলে এটা আমাদের জানা লাগবে। এই যে তিনটি স্থানাঙ্ক যে বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ যেখান থেকে তিনটি স্থানাঙ্ক শুরু হয়েছে, এই বিন্দুর নাম হচ্ছে মূল বিন্দু। ও হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এইবার আমরা যে কোনো একটা জায়গায় একটা বিন্দু স্থাপন করলাম, এবার আমরা ওইটাকে দাগ টানলাম। তাহলে এই পি একটা বিন্দু, পি বিন্দু কত, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড দিলাম কেন না, ত্রিমাত্রিক বলে এক্স। এটা এই বিন্দুটার এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব পাওয়া যাবে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব পাওয়া যাবে, আর জেড অক্ষ বরাবর একটা দূরত্ব পাওয়া যাবে। এই জন্য এই বিন্দুর নাম হলো এক্স ওয়াই জেড। যদি দুটো স্থানাঙ্ক থাকতো তাহলে পি অফ এক্স ওয়াই হতো, তিনটে স্থানাঙ্ক বলে পি এক্স ওয়াই জেড। আচ্ছা, এই যে মূল বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অর্থাৎ ওপি হলো, ওপি ভেক্টর হলো, অর্থাৎ ওপি ভেক্টর হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি আবারও বলি, মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করা যেতে পারে তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ এখানে ও পি ভেক্টরটা আমরা ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত একটা দাগ টানবো, টানলে যে রেখাটা পাওয়া যাবে সেইটাই হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। এই ওপিটাই হলো পি বিন্দুর আমাদের অবস্থান ভেক্টর নির্দেশ করে। এটাকে আর দ্বারাও প্রকাশ করা যেতে পারে। তাহলে অবস্থান ভেক্টর ওপি সমান সমান আমাদের আর। আমি সংজ্ঞাটা আরেকবার বলি, মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তোমার বিন্দুটা এখানেও হতে পারে দাগ টানো, এই যে বিন্দুটা এখানে, এটা কিউ বিন্দু ধরে নিই, কিউ অফ এক্স ওয়াই জেড, এরকম হতে পারে, কিউ অফ এক্স ওয়াই জেড এরকমও হতে পারে। তাহলে এখানে কিউ বিন্দুর অবস্থান হচ্ছে ও কিউ। এই মূল বিন্দু থেকে অর্থাৎ ও বিন্দু থেকে কিউ বিন্দুর বরাবর আমরা একটা রেখা টানছি, তাহলে এই যে রেখাটা ওইটা হলো ও কিউ একটা ভেক্টর নির্দেশ করে। ওই ও কিউ ভেক্টরটা তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে আমরা বরাবরই কার সাপেক্ষ ধরে অবস্থান ভেক্টর তৈরি করতেছি, আমরা সবসময় ও বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর
অবস্থানটা আমরা তুলনা করতেছি মূল বিন্দুর সাপেক্ষে, এই জন্য আমরা বলছি মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর হলো। এরপরে সরণ ভেক্টর। মনে করো কোনো একটা সময় একটি কণিকা পি বিন্দুতে অবস্থান করছিল, যার অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের r1। আমরা কিন্তু এখন সরণ ভেক্টরের সংজ্ঞা দিচ্ছি, একই লেখচিত্র থেকে সরণ ভেক্টরের সংজ্ঞা দিব। কণাটা কিছু সময় পরে পি থেকে কিউ বিন্দুতে আসলো। কোন বিন্দুতে আসলো? কিউ বিন্দুতে। এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড, এটা আমরা x1 y1 z1, এটা x2 y2 z2 লিখতে পারি। x1 y1 z1, x2 y2 z2 এরকম লিখতে পারি, z2। তাহলে একটি কণিকা যার আদিতে অবস্থান ছিল পি বিন্দুতে, কিছু সময় পরে সেটি কিউ বিন্দুতে আসলো, তার এক্ষেত্রে অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের r2, ও কিউ সমান সমান r2। তাহলে এখান থেকে আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা দেখলাম একটা কণিকা নির্দিষ্ট একটা সময়ে পি বিন্দুতে অবস্থান করছিল, কিছু সময় পরে কিউ বিন্দুতে আসলো। তাহলে বস্তুটির সরণ ভেক্টর কত হলো? তো সরণ কত হলো? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অর্থাৎ অবস্থান ভেক্টর একটা ছিল r1 আর একটা ছিল r2। এই দুই ভেক্টরের যে পরিবর্তন, এই পরিবর্তন দুই অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, এই পরিবর্তন দ্বারা আমাদের সরণ ভেক্টর পরিমাপ করতে হয়। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। আদি অবস্থান ভেক্টর ছিল ওপি সমান সমান r1, আর শেষ অবস্থান ভেক্টর হচ্ছে ওপি সমান সমান r2। তাহলে আমাদের সরণ ভেক্টর হচ্ছে পিকিউ বা কিউপি। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে এই দিকে গেছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এই দিক থেকে এই দিকে, পি থেকে কিউ এর দিকে গেছে। তাহলে আমাদের সরণ ভেক্টরকে ডেল্টা আর দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা আর সমান সমান r2 বিয়োগ r1। এই যে আমাদের গেছিল পি থেকে কিউ এর দিকে, আমাদের আদি অবস্থান ছিল পি বিন্দুতে, সেখান থেকে গেছে কিউ বিন্দুতে। যেদিকে যাবে সেইটা আগে, সেই স্থানাঙ্কটা ব্যবস্থার ভেক্টরটা আগে বসবে। অর্থাৎ আমাদের ওপি থেকে ও কিউ এর দিকে আসছিল এই বরাবর, পি কিউ বরাবর আসছে, সুতরাং আমরা r2 বিয়োগ r1, এটা হলো সরণ ভেক্টরের অবস্থান ভেক্টরের পরিবর্তন, তথা ডেল্টা আর হচ্ছে আমাদের সরণ ভেক্টর। আমি আরেকবার বলি যে সরণ ভেক্টর কি? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। এখানে আমি উদাহরণ দিয়েছিলাম, আদিতে অবস্থান ভেক্টর ছিল ওপি সমান সমান r1, আর শেষে হয়েছে ও কিউ সমান সমান r2। এদের যে পরিবর্তন অর্থাৎ r2 মাইনাস r1, এইটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এরপরে আছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টরটা ব্যাখ্যা করতে যে আমরা আবারও ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আসব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তীর চিহ্ন দিলাম। কোনো ভেক্টর রাশিকে আমরা আয়ত একক ভেক্টরের মধ্যে প্রকাশ করতে পারি কিরকম? যে না, আমি যদি বলি 3, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টরের উপাংশ হচ্ছে আমাদের 3, ওইটাকে যদি আমি ভেক্টর প্রয়োগ করতে চাই তাহলে 3-এর মাথায় তো আমি ভেক্টর দিতে পারি না, 3টে স্কেলার রাশি। এই অসুবিধা দূর করার জন্য আয়ত একক ভেক্টরের প্রচলন হয়েছে। যেমন এক্স অক্ষ বরাবর আমাদের ভেক্টর একটা আয়ত একক ভেক্টর আই প্রকাশ করা হয়। তাহলে এক্স অক্ষ বরাবর যদি বলি 3 গেছে, তাহলে আমরা এটাকে ভেক্টরে প্রকাশ করলে আমরা 3i লিখতে পারবো। তাহলে এই যে 3 যেটা ছিল ওইটা এখন ভেক্টরে পরিণত, 3 ভেক্টরে পরিণত হয়নি, টোটালটা একটা ভেক্টরের রূপ প্রকাশ পাইছে আর কি। তাহলে এই যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্কের 3টি ধনাত্মক অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আমরা জানি এগুলো কিন্তু ধনাত্মক এক্স, ধনাত্মক ওয়াই, ধনাত্মক জেড। আমরা যদি ঋণাত্মক এক্স আঁকতে হয় এইদিকে, ঋণাত্মক ওয়াই আঁকতে হয় এইদিকে, ঋণাত্মক জেড আঁকতে হয় কিন্তু এইদিকে চলে যাবে। তাহলে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়, যথাক্রমে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে বিবেচনা করা হয়। এই আই জে কে 3টি একক ভেক্টরকে বলা হবে আমাদের আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর সংজ্ঞাটা আমি আরেকবার বলি। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর
যথাক্রমে তিনটি একক ভেক্টর আই জে কে নির্ধারণ করা হয় বা ধরা হয় বা বিবেচনা করা হয়, এই তিনটি একক ভেক্টরকে আমাদের আয়ত একক ভেক্টর বলা হয়। এই আয়ত একক ভেক্টরের গুরুত্ব আছে, যেমন এ একটা ভেক্টর, এ একটি ভেক্টর, এই ভেক্টরকে এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর 4 একক আর জেড অক্ষ বরাবর -2 একক অধিকার করছে ধরি। এইটাকে যদি আমি ভেক্টরে প্রকাশ করতে চাই, তাহলে এ ভেক্টর সমান 3i, যেহেতু এক্স অক্ষ বরাবর 3 একক দিছে, প্লাস ওয়াই অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষের একক ভেক্টর জে ধরতে হয় আর জেড অক্ষ বরাবর আমাদের কে ধরতে হয়, তাহলে এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, -2k। এরকমভাবে একটা ভেক্টরকে আমরা নির্ধারণ করতে পারি আয়তাকার ভেক্টরের মাধ্যমে, ঠিক আছে। ওইরকম একইভাবে যদি আমরা ধরি 4 -2 -7, এটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে পারি, এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষ বরাবর -2 একক, জেড অক্ষ বরাবর -7 একক, তাহলে অবশ্যই এটা যদি আমরা বি ধরি, বি ভেক্টর সমান 4i, কারণ কি এক্স অক্ষ বরাবর গেছে 4 একক, তাহলে এটাকে ভেক্টরে প্রকাশ করতে গেলে আমাদের 4i পাশে দিতে হবে। ওয়াই অক্ষ বরাবর -2 2j আর জেড অক্ষ বরাবর কে, তাহলে -7k। এরকমভাবে আমাদের প্রতিস্থাপন করতে হবে ভেক্টরে প্রকাশ করতে। অর্থাৎ আমরা এই যে অবস্থান ভেক্টরটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে না, এক্স অক্ষ থেকে 4 একক আর ওয়াই অক্ষ থেকে -2 একক দূরে এবং জেড অক্ষ থেকে -7 একক দূরে অবস্থান করছে বিন্দুটা, ঠিক আছে। তাহলে আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা আমি আর একবার বলি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর যতক্ষণ আই জে কে তিনটি একক ভেক্টর, মূল ভেক্টর না কিন্তু একক ভেক্টর বিবেচনা করা হয়, এই তিনটি একক ভেক্টরের নাম হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। আচ্ছা, আয়ত একক ভেক্টর শেষ, এরপর হচ্ছে বেথিয়ার ভেক্টর। একই জাতীয় সদৃশ কতগুলো ভেক্টর, মানে একই দিকে ক্রিয়াশীল কতগুলো ভেক্টর, যদি এখন কতগুলো না বলে আমরা দুটি ভেক্টর দিয়ে ব্যাখ্যা করলে সবচেয়ে ভালো হয়, যে একটি ভেক্টর যেদিকে যাবে আর একটি ভেক্টরও সেই দিকে যাবে, একটি ভেক্টর যেদিকে যাবে আর একটি ভেক্টরও সেই দিকে যাবে এবং তারা সমজাতীয় হতে হবে। অর্থাৎ এটা যদি বল হয় এটা বল, এটা ত্বরণ হলে এটাও ত্বরণ, ঠিক আছে। ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর আমাদের লাস্ট সংজ্ঞা। দুটি ভেক্টর যদি পরস্পরের সমান্তরালে ক্রিয়াশীল হয় এবং তারা সমজাতীয় হয় এবং একটির মান অপরটির বিপরীত সংখ্যা হয়, কীরকম, এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, মনে করি এ ভেক্টরের মান হচ্ছে 4 আর তাহলে বি ভেক্টরের মান কত হতে হবে, 1/4। এইরকম যদি ঘটনা ঘটে তবে এই দুটি ভেক্টরের নাম হচ্ছে বেথিয়ার ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা হলে, একটার মান 4 আর একটার মান যদি 1/4 হয়, তবে সেই দুটি ভেক্টরকে বলা হবে আমাদের বিপ্রতীপ ভেক্টর বা বেথিহার ভেক্টর। একটা উদাহরণ দিই, এ সমান মনে করো এ সমান মনে করি আমরা 5i, তাহলে এটা কোন দিকে গেছে, এক্স অক্ষ বরাবর। আর বি ভেক্টরটা হচ্ছে আমাদের, সেটাও আমাদের একই অক্ষ বরাবর যেতে হবে, সংজ্ঞায় বলছিলাম একই দিকে ক্রিয়াশীল, এটা যদি আই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, ক্রিয়াশীল হয়, তাহলে এটাও হবে এক্স অক্ষ বরাবর, এখানে আই, কিন্তু এটা হয়ে যাবে কি 1/5i, বিপরীত সংখ্যা হতে হবে, ওখানে যে সংখ্যাটা থাকবে এর বিপরীত সংখ্যাটা এখানে আসতে হবে। তাহলে এই দুটি ভেক্টরকে বলা হবে বেথিহার বা বিপ্রতীপ ভেক্টর। আমি বেথিহার বা বিপ্রতীপ ভেক্টরের আবার একটা সংজ্ঞা বলি। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, একটা 4 হলে অপরটার মান হবে 1/4, একটা 5 হলে অপরটার মান হবে 1/5, এরকম যদি হয় তাহলে সেই সমস্ত ভেক্টরকে বলা হবে পরস্পরের বেথিহার ভেক্টর। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখন তোমাদের একক ভেক্টর নির্ণয় করা একটা গাণিতিক সমস্যা সমাধান আমি দেখাবো। আমি এখানে যে দেখাইছিলাম যে একক ভেক্টর, একটু মনে করার চেষ্টা করো। একক ভেক্টরের সংজ্ঞায় আমি কি বলছিলাম, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। আর একক ভেক্টর বের করতে গেলে একক ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর বাই প্রদত্ত ভেক্টর বাই ভেক্টরের মান। সাপোজ তুমি মনে করো এ একটা ভেক্টর আমাদের দেয়া আছে, এ ভেক্টর সমান দেয়া রয়েছে 3i - 2j প্লাস কে, এর একটি একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, এ তো দেয়া আছে এখানে বসালাম, সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এ সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এখন এ ভেক্টরের মান কি করে বের করবো সেই পদ্ধতিটা আমি একটু বলি। এ ভেক্টরের মান, এটা ভেক্টর এ ভেক্টরের মান বা শুধু এ দেওয়া যেতে পারে, সমান সমান রুট দিবা
দিয়ে এখানে আই এর সহগ দেখবা কত, আই এর সহগ হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার লিখবা। এবার প্লাস দিয়ে যাবা, এই মাইনাস দেখে মাইনাস দিবা না, প্লাস দিবা। এবার জে এর সহগ কত, -2, -2 এর স্কোয়ার প্লাস কে এর পাশে কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর স্কোয়ার। এইভাবে আমাদের একটা ভেক্টরের মান বের করতে হয়, আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। তাহলে 3 × 9 + 4 + 1, 9 × 13 = √14। এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরের মান, আমরা পেয়ে গেলাম এ ভেক্টরের মান। তাহলে নির্ণয় একক ভেক্টর সমান কি লিখতে পারি আমরা, একক ভেক্টর সমান আমরা লিখতে পারি যে এ ভেক্টর সমান কত, 3i - 2j + k, এটা লিখলাম। তলায় কত হবে, এই যে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান পেলাম কত, √14। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমান্তরাল একক ভেক্টর। তাহলে এইভাবে আমাদের একক ভেক্টরটা নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যেটুকু পড়াইছি তার কিছু হাইলাইটস আমি এখন তোমাদেরকে বলছি, আরেকবার তোমরা মিলাই নাও কথার সাথে, ঠিক আছে কিনা যেগুলো পড়াইছি। আচ্ছা, প্রথমে আছে স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে, আর যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা যায় না, নির্দিষ্ট, তাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। সদৃশ ভেক্টর কি, একই দিকে ক্রিয়াশীল দুই বা ততোধিক ভেক্টরকে আমরা বলবো সদৃশ বা সমান্তরাল ভেক্টর। সমান ভেক্টর কি, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় কতগুলো ভেক্টরের মান যদি সমান হয় তবে তাদেরকে বলা হবে সমান ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি, দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। ঋণ বা বিপরীত ভেক্টর কি, দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে এবং তাদের মানও যদি সমান হয় তাহলে তাদেরকে বলা হবে বিপরীত বা ঋণ ভেক্টর। সমতলীয় ভেক্টর কি, কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। নাল বা শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একক ভেক্টর কি, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। সমরেখ ভেক্টরগুলো কি, কতগুলো ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়াশীল হয় বা সমান্তরালে ক্রিয়াশীল হয় তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আবারও বলে রাখি, সমরেখ ভেক্টরগুলো সদৃশ ভেক্টরের সমতুল্য। সমপ্রারম্ভিক ভেক্টর কি, কতগুলো ভেক্টরের পাদবিন্দু যদি একই হয় তবে তাদেরকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর, অর্থাৎ একই পাদবিন্দু থেকে যাদের উৎপত্তি হয় তারা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। এরপর আছে সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর কি, মূল বিন্দুর সাপেক্ষে, এই হচ্ছে মূল বিন্দু ও, তার সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হবে অবস্থান ভেক্টর। এই আর দ্বারা অবস্থান ভেক্টর, অর্থাৎ ওপি ভেক্টর সমান আর ভেক্টর হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি সেই ভেক্টরের নাম অবস্থান ভেক্টর। সরণ ভেক্টর কি, কোনো বস্তুর এই যে অবস্থান ভেক্টরের পরিবর্তন ছিল এখানে, কিছু সময় পর এখানে আসলো, এই যে পরিবর্তন এইটুকুর নাম হচ্ছে আমাদের সরণ ভেক্টর। আয়তাকার ভেক্টর কি, যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটি যথাক্রমে একক ভেক্টর আই জে কে বিবেচনা করা হয়, এদেরকে বলা হবে আয়ত একক ভেক্টর। এরপরে আছে ব্যতিহার বা বিপ্রতীক ভেক্টর কি, সমজাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এবং এদের একটির মান অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বলা হবে পরস্পরের ব্যতিহার বা বিপ্রতীক ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টরের মান যদি 4 হয় আর একটা ভেক্টরের মান কত হতে হবে, 1/4, বিপরীত সংখ্যা সম্পূর্ণ, এরকম ভেক্টরকে বলা হবে ব্যতিহার বা বিপ্রতীক ভেক্টর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি আজকে যে পাঠটা পড়ানো তোমরা বুঝতে পারছো। এরপরে পরবর্তীতে তোমরা বইতে পড়বা, দেখবা আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বইতে লেখা আছে, বইটা একটু পড়লে আরও ক্লিয়ার হবা। আমি দ্বিতীয় ক্লাস পরবর্তীতে ছাড়বো, তোমরা অবশ্যই সেটাও ফলো করবে আশা রাখি। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।